সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখান থেকে শুনছো তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা ক্যাডেট কলেজে পরীক্ষা দিবে শুধু তাদের জন্যই নয়, যারা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছে, যারা বিসিএস পরীক্ষা দিবে, প্রত্যেকের জন্য আজকের যেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বই থেকে সাধারণ জ্ঞানেরও প্রশ্ন হতে পারে, আবার তোমাদের বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে তোমরা কি পড়লে সেটা নিয়েও প্রশ্ন হতে পারে। এই জন্য তোমরা যারাই এখন আমার সামনে আছো, যারা এই বক্তব্য শুনছো, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যাও, আমরা একে একে আলোচনা করে যাব। আমি এখানে ছোট প্রশ্ন আকারে তোমাদেরকে সব কিছু মানে তুলে ধরেছি। এই ছোট প্রশ্ন থেকে তোমরা বড় প্রশ্নেরও আনসার করতে পারবে, শূন্যস্থান আসলে তাও আনসার করতে পারবে, ছোট প্রশ্ন আসলে তো আনসার করতে পারবেই। তাহলে আসো আমরা দেখি কি এই ছোট প্রশ্নের মধ্যে কি কি আছে। প্রথমত আমরা যে ছোট প্রশ্ন পড়ব সেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কবে কোথায় জন্মগ্রহণ করেন সেটা আমাদের প্রথম প্রশ্ন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা কে ছিলেন? রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা ছিলেন জহির মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তিনি একজন শিক্ষিত এবং প্রভূত ভূসম্পত্তির মালিক ছিলেন। তিনি বহু ভাষা জানতেন, আমরা তার সম্পর্কেও পরবর্তীতে জানতে পারব। আর পায়রাবন্ধে বেগম রোকেয়ার বাবার বাড়িটি কত বিঘা জমির উপরে ছিল? পায়রাবন্ধে বেগম রোকেয়ার বাড়িটি ছিল 350 বিঘা জমির মাঝখানে। আমাদের বইয়ের মধ্যে ভুল আছে, সেখানে আছে মাত্র 3.5 বিঘা জমি। এটা খুবই নগণ্য, এটা এখানে ভুল আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়া পায়রাবন্ধে যারা যাচ্ছ, যদি যাও বেগম রোকেয়ার পৈতৃক নিবাস, সেখানে কিন্তু পর্যটন কেন্দ্র, সেখানে গেলেও তোমরা দেখতে পারবে। আর বেগম রোকেয়ার বড় দুই ভাইয়ের নাম কি? বেগম রোকেয়ার দুই ভাই ছিলেন, একজনের নাম ইব্রাহিম সাবের, আরেকজনের নাম খলিলুর রহমান সাবের। বেগম রোকেয়ার বড় দুই ভাই কোথায় উচ্চশিক্ষা লাভ করেন? বেগম রোকেয়ার বড় দুই ভাই উচ্চশিক্ষা লাভ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। বেগম রোকেয়া কার অনুপ্রেরণায় বাংলা সাহিত্য রচনায় আগ্রহী হয়ে ওঠেন? বেগম রোকেয়া তার বোন করিমুন্নেসার অনুপ্রেরণায় বাংলা সাহিত্যে বা সাহিত্য রচনায় আগ্রহী হয়ে ওঠেন। বেগম রোকেয়া রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড কার নামে উৎসর্গ করেন? বেগম রোকেয়া রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড উৎসর্গ করেন তার বোন করিমুন্নেসার নামে। 1897 সালে 17 বছর বয়সে কিশোরী রোকেয়ার কার সাথে বিয়ে হয়? 1897 সালে বেগম রোকেয়ার বয়স ছিল মাত্র 17 বছর, তখন তার বিয়ে হয় বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন উর্দুভাষী। তিনি রয়্যাল এগ্রিকালচারাল সোসাইটি অফ ইংল্যান্ডের সদস্য ছিলেন। তিনি অবশ্যই বিপত্নিক ছিলেন, তার আগের সংসারেরও সন্তান ছিল। যখন তার সাথে বিয়ে হয় তখন এই সাখাওয়াত হোসেনের বয়স ছিল 38 বছর। তারপর বেগম রোকেয়া কোন ভাষায় পারদর্শী ছিলেন? বেগম রোকেয়া বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। বেগম রোকেয়া রংপুরে জন্ম হলেও তারা ছিলেন অভিজাত বাঙালি। তখনকার দিনে অভিজাত বাঙালি যাদের, তাদেরকে বলা হতো আশরাফ। আশরাফরা সাধারণত উর্দু ভাষায় কথা বলতেন আর বাংলা ভাষা পরবর্তীতে ব্যবহার করতেন। আর বেগম রোকেয়ার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে কত সালে? বেগম রোকেয়ার এই 1902 সালে সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে। বেগম রোকেয়া প্রথম রচনা পিপাসা কোন পত্রিকায় ছাপা হয়? বেগম রোকেয়ার প্রথম রচনা পিপাসা ছাপা হয় কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায়। 1905 সালে বেগম রোকেয়ার কোন ইংরেজি রচনা মাদ্রাজ থেকে লেডিজ ম্যাগাজিন প্রকাশ করে? 1905 সালে মাদ্রাজ
লেডিজ ম্যাগাজিন থেকে সুলতানাস ড্রিম প্রকাশ করে। সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন কোন ধরনের রচনা? সুলতানার স্বপ্ন একটি নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী। কত সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান? আমরা পড়েছি যে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয় 1897 সালে, কিন্তু তিনি 1909 সালেই মারা যান। যখন তার বিয়ে হয় তখন তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তার কিডনিতে প্রবলেম ছিল। আমরা বড় হলে তোমরা যখন দেখবে যে বেগম রোকেয়ার জীবনী, সেখানে কিন্তু এইসব কথাগুলি উল্লেখ আছে। তারপর বেগম রোকেয়া তার স্বামীর নামে ভাগলপুরে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং তখন কতজন ছাত্রী ছিল? বেগম রোকেয়া তার স্বামীর নামে ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন তখন ছাত্র ছিল 5 জন। তারপর কত সালে স্কুলটিকে তিনি কলকাতায় স্থানান্তর করেন? কলকাতায় শুরুতে কতজন ছাত্র ছিল? বেগম রোকেয়া 1911 সালে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটি কলকাতায় স্থানান্তর করেন। তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 8 জন। বেগম রোকেয়া 1916 সালে সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য কোন মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন? বেগম রোকেয়া 1916 সালে সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি, যার মধ্যে মতিচুর প্রথম খণ্ড প্রকাশিত হয় 1904 সালে। সুলতানাস ড্রিম গল্প আকারে প্রকাশ হয় 1905 সালে, কিন্তু বই আকারে প্রকাশিত হয় 1908 সালে। মতিচুর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1922 সালে। পদ্মরাগ প্রকাশিত হয় 1924 সালে এবং অবরোধ বাসিনী প্রকাশিত হয় তার মৃত্যুর 1 বছর আগে 1931 সালে। বিংশ শতাব্দীর সূচনায় নারী শিক্ষার অগ্রদূত বা দূরদৃষ্টি সম্পন্ন বেগম রোকেয়া কীভাবে নারীর মুক্তির পথ দেখিয়েছেন? আমরা জানি বেগম রোকেয়া একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি নারী জাগরণের অগ্রদূত। তিনি কি করেছিলেন? প্রথমত তিনি করেছিলেন স্কুল প্রতিষ্ঠা, দ্বিতীয়ত তিনি নারী মুক্তির জন্য লেখালেখি করেছিলেন, নিজে পত্রিকায় লিখেছেন, বই লিখেছেন এবং মানুষকে সচেতন করেছেন। তিনি কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। কারণ কি? কারণ তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে নারীদেরকে যদি স্বাবলম্বী করতে হয়, তাদেরকে যদি এই অবরোধ বাসিনী, উনি এই হিসাবেও লিখেছেন, তাদেরকে যদি সুষ্ঠু পথে নিয়ে আসতে হয়, তাহলে স্কুল প্রতিষ্ঠা ছাড়া কোনো কাজ হবে না। আর স্কুলে তো মুষ্টিমেয় কিছু ছাত্রী পড়বে, বাকিরা তো জ্ঞানের দিক দিয়ে আলোকিত হবেন না। এই জন্য তিনি কলমকেও বেছে নিয়েছিলেন তার নারী জাগরণের মুক্তির পথের জন্য। তিনি অনেক লেখালেখি করেছেন, সেই জন্য তিনি আমাদের নারী শিক্ষার অগ্রদূত এবং দূরদৃষ্টি সম্পন্ন লোক। আর শেষ প্রশ্ন যেটা, বেগম রোকেয়া কবে কোথায় মারা যান? বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে এই ছিল বেগম রোকেয়া থেকে পাঠ্য বইয়ের প্রশ্ন, পাঠ্য বইয়ের ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লে তোমরা সব ধরনের প্রশ্নের উত্তর আনসার করতে পারবে। তারপরে আছে এখান থেকে বড় প্রশ্ন কি থাকতে পারে। বড় প্রশ্নের মধ্যে এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? আমরা জানি এটা তথ্যমূলক একটি রচনা, এখানে জীবনীমূলক তথ্য ব্যবহার করা হয়েছে। এটা মনে রাখবে, জীবনীমূলক তথ্য ব্যবহার করা হয়েছে। আর এই লেখায় কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে? দেখো, এটা পরে পুরো বইয়ের মধ্যে তোমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা তুমি উল্লেখ করবা। তোমার কাছে ভালো লাগার বিষয়টা হয়তো ভিন্ন হতে পারে। এই জন্য তুমি বলতে পারো যে বেগম রোকেয়া সুলতানাস ড্রিম লিখেছেন, ওই সময় এত সাহসী কাজ করেছেন, এর আগে এত ভালো লেখা কেউ লিখে নাই। বাঙালিদের মধ্যে যারা বাংলা ভাষা জানে, ইংরেজি কখনো শিখার প্রশ্নই আসে না, সেই সময় তিনি সুলতানাস ড্রিম লিখেছেন। এটা একটা কল্পকাহিনী, নারী ফেমিনিস্ট রাইটার। এর আগে এই 1700 সালের গোড়ার দিকে, মানে 1900 শতকের গোড়ার দিকে ইংল্যান্ডের মেরি শেলি
ফ্রাঙ্কেনস্টাইন লিখেছিলেন তারই বয়সে 16-17 বছর বয়সী এক মেয়ে, তাহলে ওইটা ছিল একদম বিখ্যাত একটা গ্রন্থ। এরপরে বেগম রোকেয়া বাঙালি হয়েও ব্রিটিশে তখন ছিলেন, তিনি এত উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন। তোমরা সুলতানাজ ড্রিম দেখতে পারো, এটার নাটক আছে, তারপরে ইউটিউবে অনেক ভিডিও আছে, আমাদেরও একটা ভিডিও আছে নূর বাংলা স্কুলের মধ্যে, সেখানে যদি যাও সুলতানার অডিও বা শ্রুতিপাঠ তোমরা দেখতে পারো, দেখবা যে উনি কত বড় মাপের লেখক। এছাড়া তার যেই গল্প গ্রন্থগুলি রয়েছে, অবরোধবাসিনী, তারপরে পদ্মরাগ, এগুলিও তোমরা পড়তে পারো, পড়লে দেখবা অনেক কিছু জানতে পারবে। এবং বেগম রোকেয়া নিয়ে সিনেমা হয়েছে, নাটক হয়েছে, ওইগুলি দেখলেও বেগম রোকেয়ার সম্পর্কে তোমরা জানতে পারবা, এবং এই বইয়ে কী কী ভালো লেগেছে সেটাও তুমি উল্লেখ করতে পারবে। আর তুমি ভালো লাগার যে কোনো বিষয়টা তুমি দেখতে পারো। হ্যাঁ, নারী শিক্ষার জন্য তিনি প্রথমত স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেটা আমার ভালো লেগেছে। আবার নারী শিক্ষার জন্য উনি লেখালেখি করেছেন, সেটাও আমার ভালো লেগেছে। আবার আমার ভালো লেগেছে যে মেয়েরা কখনো আটকেই থাকে না, উনি ভাইয়ের সহযোগিতায় এত বড় রাইটার হতে পেরেছেন, সেটা আমার ভালো লেগেছে। যে কোনো কিছুই তুমি উল্লেখ করতে পারো, এটা তোমার মতো হবে, এবং যা অ্যান্সার করবা হবে, নাম্বার অনুযায়ী তুমি দিবে। তারপরে এটার সাথে সাথে আমি আরেকটা মনে করতে পারি যে এই লেখায় কোন তথ্যটি তোমার খারাপ লেগেছে। এটা বইয়ের মধ্যে নাই, বই হয়তো খারাপ জিনিসটা তোমাকে বলবে না, কিন্তু তুমি যদি জানো তাহলে তোমার জন্য উপকার হবে। খারাপ জিনিসটা তুমি কি এখানে যদি উল্লেখ করতে পারো তাহলে কিন্তু তুমি পরিপূর্ণভাবে জানতে পারবা। হ্যাঁ, এক একজনের খারাপ লাগতেই পারে। মেয়েরা অবরোধবাসিনী ছিল, সেটা আমার খারাপ লেগেছে। তারপরে মেয়েদের কি অবহেলিত ছিল, সেই জিনিসগুলি আমার খারাপ লেগেছে। মানুষ অশিক্ষিত ছিল, সেটাও আমার কাছে খারাপ লেগেছে। তারপরে বলতে পারো বেগম রোকেয়ার বিয়ে হয়েছে মাত্র 17 বছর বয়সে, সেটা আমার খারাপ লেগেছে। তার হাজব্যান্ড ছিল 38 বছর বয়সী, সেটা আমার খারাপ লেগেছে। তাছাড়া তার হাজব্যান্ড 1909 সালে অল্প কিছুদিন পরেই মারা গেছেন, সেটাও আমার খারাপ লেগেছে। তো তুমি তোমার মতো করে তোমরা উল্লেখ করতে পারো। তারপরে দিতে পারো যে এই লেখায় নতুন কি কি জানতে পারলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এটার মাধ্যমে তুমি ছোট প্রশ্ন আনসার করতে পারো, বড় প্রশ্ন আনসার করতে পারো, পুরো বইটা সম্পর্কে তুমি এটার মাধ্যমে আলোচনা করতে পারো। তোমার কাছে কি কি নতুন সেটা ভালো লেগেছে, যেইগুলি জিনিসগুলি তুমি এখানে তুলে ধরতে পারো, নতুন জিনিসগুলি এখানে উল্লেখ করবা। এখানে সব কিছুই তোমার নতুন দেখাইতে পারো, তার বই, তার লেখা, সুলতানাজ ড্রিম, তারপরে তৎকালীন বঙ্গীয় মুসলিম নারীদের অবস্থান, এবং বেগম রোকেয়া কী কী কাজ করেছেন সেইগুলি যদি তুমি তুলে ধরো যে হ্যাঁ এইগুলি আমি এখান থেকে শিখেছি, সেটা তোমার জন্য ভালো হবে। এরপরে যে প্রশ্নটা বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনায় লেখক যা যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক বলছে বলতে, আবার লিখতে। তো লিখে ফেলো, তোমরা বইয়ের মধ্যে জায়গা আছে, তোমরা লিখে আমাকেও দেখাইতে পারো। আবার বলাটা তাহলে কি দরকার, বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের সমাজে বলতে পারার ক্ষমতাটা খুব দরকার। যে কোনো জায়গায় তুমি যদি সফল হতে চাও তাহলে বলার দক্ষতাটা অবশ্যই অর্জন করতে হবে। হ্যাঁ, এখানে আমি বলতে পারি হিটলার বলেছিলেন যে সভ্যতার পরিবর্তনের ক্ষেত্রে লেখকের চাইতে বক্তার ভূমিকা বেশি। তাহলে বুঝতে পেরেছো? তোমরা যে যাই, অনেকেই দেখা যায় কম যোগ্যতা সম্পন্ন কিন্তু বক্তৃতায় ভালো, বলতে পারে ভালো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতির দিকে চলে যায়। তো তোমরা এখন থেকে যদি খেয়াল রাখো যে না আমরা বলবো, সেই ক্ষেত্রে তুমি এই গল্পটা পড়ে তোমার বাবা মায়ের কাছে বলতে পারো, তোমার বন্ধুদের কাছে বলতে পারো, স্কুলে যারা টিচাররা সামনে এসে বলাইতে পারে, এটা একটা খুব ভালো প্র্যাকটিস। এছাড়া যে না আমার কেউ নাই, তাহলে একলা চলো, তুমি নিজে নিজেই বক্তৃতাটা তুমি নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে বক্তৃতা দিবে, অথবা তুমি এটা রেকর্ড করো, রেকর্ড করে দেখো যে তোমার এটা কেমন হচ্ছে, কোথায় উচ্চারণ ভুল হচ্ছে, কীভাবে পড়বা, সেই জিনিসগুলি দেখবা। তারপরে আমি যেই প্রশ্নটা রেখেছি সেটা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে তোমার দাদাভাইকে নিয়ে একটি তথ্যমূলক রচনা লিখো। এই প্রশ্নটা আমি কেন দিলাম সেটা হচ্ছে তথ্যমূলক রচনা তোমাদের আসতে পারে, যেহেতু আমরা বেগম রোকেয়ার জীবনী কীভাবে লেখা হয়েছে সেই অনুযায়ী তুমি তোমার প্রিয় ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক, যে কোনো কিছু তোমরা দিতে পারো, বাবা মা ভাই শিক্ষক, যে কোনো কিছু দিতে পারো। কিন্তু আমি দিলাম যে দাদাভাইকে নিয়ে একটি তথ্যমূলক রচনা লিখো। আমি এটা দেওয়ার কারণ হচ্ছে আমি ক্লাসে যখন স্টুডেন্টদেরকে দিলাম যে তোমরা এই নিয়ে লিখো, দেখলাম যে 3 জন স্টুডেন্ট পেয়েছি যারা দাদার নাম জানে না। তাহলে বুঝতে পেরেছো? অনেক স্টুডেন্টই আছে আমাদের দেশে যারা ভাইভাতে যায়, ক্যাডেট কলেজের ভাইভা দিতে যায়, তার দাদার নাম জানে না। তাহলে খুবই দুঃখজনক বিষয়, এটা খুব অসম্মানেরও বিষয়। তো তোমরা এখন দাদাভাই সম্পর্কে অবশ্যই জানবে এবং দাদাভাই সম্পর্কে লিখবে। দাদাভাই সম্পর্কে তাহলে বেগম রোকেয়াতে যেভাবে তার কবে জন্ম, কবে মৃত্যু, কী কী করেছেন সেগুলি লিখেছে, তোমরা ওইরকম তোমার দাদাভাই কবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, তার বাচ্চা কাচ্চা কারা ছিলেন, উনি সমাজে কী অবদান রেখেছেন, উনি কি আছেন না কি নাই, থাকলে মারা গেলে কবে মারা গেছেন, সব কিছু তোমরা উল্লেখ করবা।
দ্বিতীয়ত অনেকে বলছে আমার বাবাকে দাদাকে তো আমি দেখি নাই, তাহলে কেমনে? হ্যাঁ, না দেখলেও তোমার বাবার কাছ থেকে জানবা, আত্মীয় স্বজনের কাছ থেকে জানবা সেটা। আবার অনেকে বলে যে আমার দাদা কৃষক ছিলেন, কৃষিকাজ করতেন। হ্যাঁ, সমস্যা কি? কৃষিকাজ করলে কবে জন্মগ্রহণ করেছেন, তিনি কিভাবে কৃষিকাজ করেছেন, তারপরে তিনি এই কৃষিকাজ করেও কীভাবে তার বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে সমাজের উচ্চ পর্যায়ে নিয়ে আসছেন, তিনি কত সরল জীবনযাপন করতেন, তিনি কীরকম পরিশ্রম করতেন, তিনি তোমাদের সাথে কী ধরনের গল্প করতেন, কেমন লেগেছে, কত ভালো মানুষ ছিলেন, এইগুলি তোমরা উল্লেখ করে দিতে পারো, তাহলে দাদা সম্পর্কেও তোমরা লিখতে পারবা। আর এই প্রশ্নটা যেন কেউ না বলে যে আমার দাদার নাম আমি জানি না, এটা যেন কারো না হয়, সেটা আমি তোমাদের কাছে বলবো। এরপরে হচ্ছে আমি সেলিনা হোসেন বা লেখক পরিচিতি নিয়ে কিছু বলবো। এই বইয়ের মধ্যে লেখক পরিচিতি নিয়ে বেশি কিছু আলোচনা করিনি। এক হচ্ছে কারণ তোমাদের মধ্যে বেশি তথ্য দিতে চায় না, এমনি এখানে তথ্য হচ্ছে যদি আমরা তথ্যমূলক জীবনীমূলক যেই রচনা আমরা এখানে দেখছি, এখানে বেগম রোকেয়া সম্পর্কে দেয়া। এখন রোকেয়া সম্পর্কে পড়তে গিয়ে যদি আরেকজনের জীবনী পড়তে হয় তাহলে তো দুইটা সাংঘর্ষিক হয়। তো এখানে তোমাদের বইগুলি হচ্ছে কি উন্মুক্ত বই, এখানে তোমরা তুমি নিজে নিজেই আবার পড়তে পারো। এখনকার যুগ তো হচ্ছে পরিবর্তনের যুগ, এখন যুগ তো হচ্ছে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এখন সব কিছু তোমার হাতের মুঠোয়। এখন সেলিনা হোসেন সম্পর্কে তুমি জানতে পারো, সেলিনা হোসেনের বই সম্পর্কে জানতে পারো, এগুলি জানার শেষ নাই। এবং একটা জানাই বসে থাকলে চলবে না, এটার সাথে আরও আনুষঙ্গিক যা আছে তোমরা সেগুলি জানতে পারো। তো সেলিনা হোসেন তোমাদের এই ওই রচনাটা লিখেছেন, তাহলে তার সম্পর্কে আমাদের জানা দরকার আছে। তো সেলিনা হোসেন কবে কোথায় জন্মগ্রহণ করেছেন? সেলিনা হোসেন জন্মগ্রহণ করেছেন 1947 সালে রাজশাহীতে। তো 47 সালে জন্মগ্রহণ করেছেন, এটাও তো খুব সহজে তোমরা মনে রাখতে পারো। হুমায়ুন আজাদও কিন্তু 1947 সালে জন্মগ্রহণ করেছেন, তাই না? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1947 সালে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশ বা পাকিস্তান যে ছিল, পাকিস্তানও ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে 1947 সালে, ভারত ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে 1947 সালে। তাহলে 47 সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটা শিখলেই কিন্তু অনেক কিছু তোমরা জেনে যাচ্ছ। তারপরে দেখো সেলিনা হোসেনের পৈতৃক নিবাস কোথায়। উনি তো জন্মগ্রহণ করেছেন রাজশাহী, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। তার বাবা সেখানে চাকরি করতেন, সেই সুবাদে তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন আর পড়াশোনাও করেছেন রাজশাহীতে। তাহলে তিনি পড়াশোনা করেছেন কোথায়? সেলিনা হোসেন রাজশাহীর পিএন হাই স্কুল, এর খুব বিখ্যাত একটা স্কুল, এখানে অনেকেই পড়াশোনা করেছেন। রাজশাহী মহিলা কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলায় পড়াশোনা করেছেন। তারপরে আসো যে তিনি পেশায় কী ছিলেন। সেলিনা হোসেন পেশায় প্রথমে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসাবে জয়েন করেন। পরবর্তীতে তিনি সেখান থেকে প্রমোশন পেতে পেতে এখন বাংলা একাডেমির পরিচালক, মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন, একদম সহকারী থেকে পরিচালকের ভূমিকা। তাহলে বুঝতে পেরেছো ওনার সম্পর্কে। এরপরে দেখো ওনার সাহিত্যকর্ম অনেক আছে, তোমরা দেখতে পারবা, কিন্তু আমি কয়েকটা এখানে উল্লেখ করছি। প্রথমত হাঙ্গর নদী গ্রেনেড, জলোচ্ছ্বাস, পোকামাকড়ের ঘরবসতি, যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনি আর কাঁটাতারের প্রজাপতি, কাকতারুয়া, এগুলি তার বিখ্যাত গ্রন্থ। এর মধ্যে হাঙ্গর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি খুবই বিখ্যাত, এগুলি নিয়ে মুভি হয়েছে, তোমরা কিন্তু মুভিগুলিও দেখতে পারো। তারপর সেলিনা হোসেন কী কী পুরস্কার পেয়েছে সেটা জানলে বুঝতে পারবা তিনি কত বড় মহান ব্যক্তিত্ব এবং তিনি আমাদের কত বড় গর্ব। তো ওনার পুরস্কারের শেষ নয়, আমি কয়েকটা জিনিস এখানে দিলাম, দেখো যে এগুলি কত বড় বড় পুরস্কার। প্রথমত বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপ সাহিত্য পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার, সাহিত্যে স্বাধীনতা পুরস্কার, 21 পদক, সার্ক সাহিত্য পুরস্কার, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেছেন। আরও অনেক পুরস্কার তার রয়েছে, আমি এতটুকুই এখানে উল্লেখ করলাম। তাহলে তোমরা তার জীবনীটাও তোমরা পড়তে পারো। তো আমি এতটুকুই রাখছি, তোমাদের ভিডিওটা বড় হবে, কিন্তু তোমরা আমাদের সাথে থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রত্যাশা ক্যাডেট কোচিংয়ের পরিচালক, আমার নাম নূর ভূঁইয়া, আমি একজন এক্স ক্যাডেট। আমরা অনলাইনে ক্যাডেট স্টাডি গ্রুপটি পরিচালনা করি। তোমরা আমাদের সাথে থাকবে এবং পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।